এবার একটু আপনার যে দপ্তর অর্থাৎ শিক্ষা আর দপ্তর কথা বলবো না এটা নিয়ে, হয়ে গেছে প্রচুর ইন্টারভিউ। এবার একটু আপনার যে দপ্তর অর্থাৎ শিক্ষা আর দপ্তর কথা বলবো না এটা নিয়ে, হয়ে গেছে প্রচুর ইন্টারভিউ। একেবারে আপনি তো তার সঙ্গে তো একজন পরিচালকও বটে। একটা সিনেমা নিয়ে একটুখানি জিজ্ঞেস করার ছিল। সেটা হচ্ছে আপনি ধুরন্ধর আপনি কি দেখেছেন এর মধ্যে? না না, ধুরন্ধরের মতো একটা বানানো মেকি দেশপ্রেমের ছবি আমার দেখার ইচ্ছে নেই। আমি ওয়ানটা দেখেছি, আমার সত্যি কথা বলতে কি আমার ভালো লাগেনি। তিনি ধুরন্ধরের যে ব্যাখ্যাটা করেছেন ওটা বরং আমার মনোপুত হয়েছে। দ্বিতীয় সিনেমায় তো যেভাবে মানে দ্বিতীয় পার্টে যেভাবে তৃণমূল কংগ্রেস তারা যেভাবে মানে আপনারা যেভাবে এই যে নোটবন্দিটাকে বলছিলেন যে যেটা মানুষের সমস্যা এবং সত্যি আমরা দেখেছি যে বহুত সংখ্যক মানুষ তারা লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের একেবারে খাওয়া দাওয়া নাওয়া খাওয়া ভুলে তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে, সেটাকে তারা ভালোভাবে সেখানে সেই সিনেমার মাধ্যমে এস্টাবলিশ করেছে যে কেন সেই নোটবন্দি বা এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে এটা গিয়ে দাঁড়িয়ে গিয়ে কোথাও কি প্রোপাগেটিভ? দেখুন, ধুরন্ধর অবশ্যই একটা প্রোপাগান্ডিস্ট ছবি। যেভাবে কাশ্মীর ফাইলস, কেরালা ফাইলস বা বেঙ্গল ফাইলস প্রোপাগান্ডিস্ট ছবি, এগুলো বিজেপির ন্যারেটিভকে ফলো করছে এবং এই ন্যারেটিভটা পেছনে কোনো সত্য দেখানো নেই। এক ধরনের ঘৃণা এবং বিদ্বেষের উদ্গারণ আছে, উদ্গীরণও আছে। এই ঘৃণা এবং বিদ্বেষকে ভালো করে দেখাবে বলে এই ছবিগুলো তৈরি হয়। এই ছবিগুলোর একটা চটকদারি মোহ থাকে, কিন্তু আপনি দেখবেন বাংলায় বেঙ্গল ফাইল সুপার ফ্লপ করেছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে বাঙালি বেঙ্গল ফাইলসের যে 46-এর ডিরেক্ট অ্যাকশন, সেইটাকে বাঙালি যে বিজেপি ইতিহাস বলতে চেয়েছে সেই ইতিহাসটাকে অ্যাকসেপ্ট করেনি। আচ্ছা, তাহলে লক্ষ্মী এলো ঘরে এটাকে কিভাবে দেখা হবে? লক্ষ্মী এলো ঘরে আমাদের নির্বাচনকে সামনে রেখে একটা ছবি। এটা কখনো বলা হয়নি এটা ফিচার ফিল্ম। পরিচালক থেকে শুরু করে আমাদের পার্টি, এটা আমাদের পার্টির জন্য নির্মিত একটি একটি প্রোপাগান্ডিস্ট ছবি। আমি এটা হলে রিলিজ করিনি, ট্যাক্স দিইনি, মানে মানুষকে আমরা দেখাচ্ছি। ধুরন্ধরের সঙ্গে লক্ষ্মী এলো ঘরের যে প্রোপাগান্ডা, তার কোনো তুলনা হয় না, কারণ লক্ষ্মী এলো ঘরে সরাসরি প্রোপাগান্ডিস্ট, সে লুকোচ্ছে না, সামনে কোনো নির্মুখ বা সামনে কোনো নকাব রাখছে না। আর ধুরন্ধর সামনে একটা নকাব রেখে বলছে দেখো দেখো আমি জাতীয়তা প্রেমের ট্যাবলেট গেল, কিন্তু ভেতরে আসলে বিজেপির এক ধরনের ফাসিস্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরছে। লোকাল ট্রেনে যাতায়াত করতে গেলে সাধারণ মানুষের মুখে একটা কথা শোনা যাচ্ছে যে কোথাও দাঁড়িয়ে যদি বিজেপির আসন বাড়ে তাহলে মানে সো কল্ড আমরা কোনো সম্প্রদায়কে ছোট বা বড় বা এরকমভাবে ট্যাগলাইন করছি না, কিন্তু সো কল্ড একবারে বলা হচ্ছে যে 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 পার্শ্ববর্তী রাজ্যের মানুষের অধিশাসন এটা বেড়ে চলবে। আপনার এটা কি মনে হয়? বাঙালি মানে একবার সো কল্ড একবার সেটা বলছে যে মানে বিহারিয়ানা বৃদ্ধি পাবে বাঙালিদের যদি দেখতে হয়। আমি পরিষ্কার বলতে চাই, বিহার বা ইউপির লোকের বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নেই। যে পরিযায়ী শ্রমিকরা এখানে আসেন বা বহু দীর্ঘকাল ধরে যে বিহার বা ইউপির মানুষেরা বসবাস করছেন, আমি তাদের বঙ্গবাসীই বলে মনে করি। এবং তারা এখানে ট্যাক্স দেন, তারা এখানে থাকেন, এবং তাদের মধ্যে হয়তো দু একটা দুর্বৃত্ত থাকতে পারে অর্জুন সিংয়ের মতো, সে বাঙালি সমাজেও থাকে। হ্যাঁ, অর্জুন সিং একা গুন্ডা আর বাঙালি কেউ গুন্ডা নয় তা নয়, ওটা ওইভাবে মার্কিং করা যায় না। হ্যাঁ, আপনি বলতে পারেন অর্জুন সিং একটা প্রথিতযশা গুন্ডা, খ্যাত না, সেলিব্রিটি গুন্ডা, যার গুন্ডামি নিয়ে সেলিব্রেশন হয়। সেটা হয়তো আমাদের এখানে বাঙালিদের সেরকম, সেটা আমাদের মমতা ব্যানার্জির জমানায় দমন হয়ে গেছে। একেবারে শেষ প্রশ্ন সেটা হচ্ছে চতুর্থবার আপনি আবারও এখানে জিতে আসবেন এই কনফিডেন্স তো নিয়ে আর কোনো প্রশ্নই থাকছে না আজকে মানুষের ঢল যেটা দেখা যাচ্ছে। তবে এমন কোনো কাজ যেটা এখনো বাকি থেকে গেছে বলে আপনার মনে হয় যেটা আপনি করতে চান? आज तक अभी नहीं, ये यही लास्ट प्रश्न है। तो आज तक अभी नहीं, कोई काम बाकी नहीं है, सब हो गया। একেবারেই আমরা সরাসরি কথা বলছিলাম ব্রাত্য বসুর সঙ্গে, যিনি একেবারে চতুর্থবারের জন্য তিনি একেবারে ভোট ময়দানে দাঁড়াচ্ছেন এবং দমদম থেকে দাঁড়াচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি একেবারে তিনি যে কনফিডেন্ট সেটা কিন্তু প্রমাণ দেখা যাচ্ছিল যে মানুষের ঢল, তাই দেখেই আমরা ব্রাত্য বসুর সঙ্গে ব্রাত্যবাবুর সাথে কথা বলছিলাম। তবে একেবারে শেষ করার আগে একটা প্রশ্ন আমরা মিস করে গেছি জাস্ট, আপনি যদি এবারও মন্ত্রী হন তাহলে কোন মন্ত্রিত্বর পদটা আপনি চাইবেন? আমি কোনো মন্ত্রিত্ব পদ কোনোদিন আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাইনি। মুখ্যমন্ত্রী ভালো মনে করে রেখেছেন আমাকে, যে মন্ত্রী করতেই হবে ওনার এমনও কোনো বাধ্যবাধকতা নেই। আমি মন্ত্রী থাকতেও পারি, নাও থাকতে পারি। উনি যদি আমাকে মন্ত্রী করেন আমি আমি আনন্দ পাবো, না করলেও দুঃখ পাবো না। কোনো স্পেসিফিক দপ্তর? আমার কোনো স্পেসিফিক কোনো দপ্তর নেই। হ্যাঁ, মন্ত্রী নিয়ে, মন্ত্রিত্ব নিয়ে আমি কথা বলতে রাজি নই। আমাদের যে কেউ, আমাদের যে মন্ত্রী থাক না কেন, আমাদের কাজ যেটা আপনাদের ভাষায় একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, আমাদের ছোট আলো আমরা দিয়ে যাবো যাতে বড় আলোটি আর উজ্জ্বল হয়ে জ্বলে।
আচ্ছা, ব্রাত্যবাবু, আপনি তো একাধারে একজন রাজনীতিবিদ, একজন লেখক, অধ্যাপক, পরিচালক, এই এতগুলোর মধ্যে এবং পলিটিশিয়ান, হ্যাঁ, রাজনীতিবিদ, এই এতগুলোর মধ্যে আপনি নিজেকে কোন জায়গাটাতে দেখতে সব থেকে বেশি পছন্দ করেন? আমার এখানে পছন্দের ব্যাপার নেই, এগুলো প্রত্যেকটা আমার কাজ। তো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি ব্রাত্য বসুর র্যালিতে যেতে বেশি পছন্দ করছেন নাকি সৌগত রায়ের, নাকি খর্দায়, নাকি মুর্শিদাবাদে, প্রত্যেকটাই আপনার কাছে কাজ। ও আপনার কাছে কোনো চয়েস নেই, এই আর কি। আচ্ছা, একটা মানুষের যে একদম ঢল দেখা গেল, এবং বলা চলে যে অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থীরা রয়েছেন তারা অনেক আগে থেকেই প্রচারে নেমে পড়েছেন। আপনি একদম একটু নমিনেশন জমা দেওয়ার পর তারপর থেকে শুরু করলেন, এটা গিয়ে কোথাও কি চারবারের কনফিডেন্স? না, আমাদের এখানে মানে স্থানীয় তৃণমূল নেতৃত্বটা খুব মানে কি বলবো, খুব কম্প্যাক্ট। যেহেতু সাংসদ আমাদের, এমএলএ আমাদের, ৩৯টা কাউন্সিলর আমাদের, এবং আমি গত 3বার এখানে এক্সটেন্সিভ প্রচার করেছি, এবারও করছি। তো আমাদের প্ল্যান মাফিক আমরা এগিয়েছি, পরিকল্পনা মাফিক। তো যতটা দরকার ততটাই করতে হবে, যার নিয়ম তা তো আমাদের মানতে হবে। মানুষের দমদমের প্রতিটি মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে যে বহিরাগত কোনো শক্তি নয়, এখানে কোনো নাগপুরের এজেন্টকে বা বাইরের কোনো দিল্লি বা কেরালার কোনো এজেন্টকে এখানে চলবে না। এখানে একান্তভাবে এটা বাংলার লোক লাগবে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বঙ্গবাসীর হাতে কোনো বিকল্প নেই। আরেকটি বিষয় দাদা, আপনার বিধানসভা কেন্দ্র দমদম, সেখানে প্রায়শই সংবাদ শিরোনামে আসে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর তাদের মধ্যে একটা সমস্যার বিষয়, কিন্তু ভোটের আগেই আশ্চর্যজনকভাবে দেখা যায় সবাই একত্রিতভাবে কাজ করছে। এর পেছনে স্পেশাল টনিকটা আপনি কী দেন? টনিক নেই, এটা শরিকি বাড়ির মতো। প্রতিনিধি দেখবেন মাঝে মাঝে দোতলার সঙ্গে তিনতলা ঝগড়া হচ্ছে। এই তুই আমাকে আমার আমার ওখানে জল দিচ্ছিস না কেন? তিনতলা দোতলা হয়তো চেঁচালো, সব ময়লা ওপর থেকে নিচে ফেলছিস কেন? হ্যাঁ, কিন্তু রাত্রেবেলা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে, গল্প গুজব করে, বৈঠকখানায় বসে। আমাদের দমদমের ব্যাপারটা ওটা এরকম। স্যার, একেবারে তৃণমূল কংগ্রেস তাদের এবারের রাজনৈতিক যেটা বলে এজেন্ডা, সেটার মধ্যে একটা বড় অংশ হচ্ছে এসআইআর। তবে কি তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এসআইআরকে হাতিয়ার করেই এই নির্বাচন লড়তে চলেছে? এসআইআর তো আমাদের বিরুদ্ধে যাওয়ার জন্য বিজেপি এটা করেছে ভোটের আগে। ওরা যেটা মহারাষ্ট্র, হরিয়ানা, বিহারে করেছিল, বাংলায় ভাবছিল সফল হবে। বাংলায় হবে না। আমরা এটা অতি দর্পে লঙ্কা হতা। তো আমরা অনেক আগে থেকে পরিকল্পনা করেছি। আমাদের মুখ্যমন্ত্রী, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিখুঁত প্ল্যানিং করেছেন। প্ল্যানিং করে ম্যানমার্কিং করা হয়েছে, যেটা আমরা 3-4 মাস আগে থেকে আমরা নেমেছি। আমাদের মমতাদি বলে দেওয়ার পর অভিষেক অন্তত ডজনখানেক ভার্চুয়াল মিটিং করেছে আমাদের সমস্ত স্তরের কর্মীদের সঙ্গে। ফলে যে কর্মীরা আগে একটু রিল্যাক্স বা কমপ্লেসেন্ট ছিল, একটু আত্মবিশ্বাসী ছিল, এসআইআর চলে আসা তারা আর সেই কমপ্লেসেন্সি দিতে রাজি হয়নি। সবাই একত্রিত হয়ে নেমে পড়েছে। প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ গেছে এই এসআইআর প্রসেসে। সেখানে দাঁড়িয়ে একটা